গাড়িতে করে শহরের দিকে যাচ্ছে ফালাক ও জেহের। ড্রাইভ করছে জেহের আর পাশে বসে আছে ফালাক। কাগজপত্র সব ভালো করে দেখতে থাকে। সব কিছু দেখে জানালা দিয়ে বাইরের দিক দেখছে ফালাক। জায়গায় জায়গায় ধান ক্ষেত দেখা যাচ্ছে, যেগুলো চলমান গাড়ির সাথে সাথে হারিয়ে যাচ্ছে। নাকে ভেসে আসে প্রাকৃতিক বাতাসের ঘ্রাণ। যশোর শহরে পৌঁছে এলো গাড়ি পৌঁছে গেল গাড়ি। ফালাকের নজর থেকে এড়িয়ে গেল সেই সবুজে ভরা পরিবেশ। এখন চারপাশে বড় বড় বিল্ডিং। অবশেষে পৌঁছালো কলেজের সামনে। গাড়ি থেকে নেমে কলেজটিতে চোখ আওড়াতে থাকে ফালাক। আজ সে ভাগ্যে থাকলে এই কলেজে ভর্তি হবে। জেহের গাড়ি থেকে নেমে গলা খাকারি দিয়ে বলে, বড় মা বলেছিল তোমাকে মহিলা কলেজে ভর্তি করিয়ে দিতে। যদিও অন্য কলেজ ভালো আছে, কিন্তু তুমি ইনসিকিউর ফিল করবে, তাই এখানে ভর্তি হতে বলল। তোমার আপত্তি আছে কি? মাথা নাড়িয়ে না বুঝিয়ে দিল ফালাক। যশোর সরকারি মহিলা কলেজের ভিতর ঢুকছে আর চারপাশের পরিবেশ দেখছে। জেহের তাকে ভর্তি করিয়ে দিল। কলেজে ভর্তির পর ফালাক আনন্দের সাথে জেহেরকে বলে, আমি একটু কলেজটা ঘুরে দেখতে চাই। আজ তো ক্লাস নেই, একটু ঘুরে আসি। ফালাকের হাসিমাখা মুখের এই আবদার ফেলতে পারে না জেহের। সম্মতি দিয়ে বলে, চলো আমিও যাই তোমার সাথে। চলুন বলেই হেসে দেয় ফালাক। জেহের দেখতে থাকে সেই চওড়া ঠোঁটের হাসি। ভালোবাসার শীতল হাওয়া বয়ে যাচ্ছে জেহেরের মধ্য দিয়ে। ফালাক দৌড়ে দৌড়ে এক এক বিল্ডিং দেখতে থাকে। নিজস্ব সাবজেক্টের জন্য যে রুম ওগুলো দেখছে আর জেহেরকে বলে, এই রুমটাতে আমি ক্লাস করব। আমারও নতুন বান্ধবী হবে। ভাবতেই অবাক লাগছে, এক অন্য পরিবেশে আসলাম। আশ্রমে এসব ফ্যাসিলিটিস ছিল না। ওখানে তো বাইরে বের হওয়া, প্রতিদিন ঠিকমতো ক্লাস করতে যাওয়ার উপায় ছিল না। আরও অনেক বাচ্চাদের দেখতে হয় যে। তারপরও ওরা আমাকে অনেক যত্ন করেছে। এবার থেকে তুমি প্রতিদিন ক্লাস করতে পারবে, কোনো সমস্যা হবে না। আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা তাহলে চলো, এবার আমাকে আবার অফিসে যেতে হবে। চলুন। গাড়িতে উঠে ফালাক জেহেরকে প্রশ্ন করে, আচ্ছা আপনাদের কিসের বিজনেস? স্বর্ণের। আমাদের নিজস্ব বংশীয় স্বর্ণের ব্যবসা আছে, মাছের আড়ত আছে, যার কারণে আমাদের আর আলাদা চাকরি করতে হয় না। এমনিতেই এত বড় ব্যবসা প্রথমে আমাদের দাদা, তারপর বাবা কাকা দেখেছে, আর এখন আমরা দেখছি। ওহ। ড্রাইভে মনোযোগী হয় জেহের। ফালাক আনমনে বসে আছে, মুচকি হাসি দিয়ে ভাবছে তার জীবনটা কিভাবে সামনে এগিয়ে চলবে। জেহের আয়নায় তাকিয়ে দেখছে ফালাককে। জেহের মনে মনে আওড়ায় স্নিগ্ধ ভীতময়ী। বাড়িতে এসেই ফালাক দৌড়ে চলে যেতে থাকে। সদর দরজার বড় বড় সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে আর ফালাকের ওড়না বাতাসে উড়তে থাকে। এই দৃশ্য মোহনীয় দৃষ্টিতে দেখছে জেহের। ফালাকের দুই পায়ের নুপুরের শব্দ কানে ভেসে আসছে জেহেরের। ফালাক চোখের আড়াল হতেই গাড়ি নিয়ে স্থান ত্যাগ করলো। বাড়ির মধ্যে এসে সোজা রান্নাঘরে চলে গেল ফালাক। জড়িয়ে ধরল রুবাইদাকে। আশেপাশের মহিলারা ভীত চাহনি দিয়ে আছে, বিশেষ করে কাজের লোকগুলো। রুবাইদাকে অতি সহজে কেউ স্পর্শ করতে পারে না। যদি কেউ আসে তো তাকে অনেক কিছু ভোগ করতে হয়। তবে আজ এমন কিছুই হলো না। মিনিট 5 হয়ে গেল ফালাক জড়িয়ে ধরে আছে রুবাইদাকে। রুবাইদা নিজেও খুশি মুখে ফালাককে ধরে রেখেছে। পাশে দাঁড়িয়ে ছিল জেহের ও জিসানের মা ফরিদা। কিছুটা তাচ্ছিল্যের সুরে
বলে, তুমি তো কাউকে নিজের গায়ে ঘেঁষতে দাও না, আজ হঠাৎ এই মেয়েকে নিজের কাছে আনলে যে। রুবাইদা বুঝল ফরিদার বাক্যের অর্থ। ফরিদা তাকে খোঁচা মেরে কথাগুলো বলছে। কিছুটা শাসনের দৃষ্টিতে ফরিদার দিকে তাকিয়ে রুবাইদা বলে, আমার মেয়েটা এতগুলো বছর পর আমার কাছে এসেছে, ওকে দূরে রাখি কি করে? এমনভাবে বলছো যেন তোমার রক্তের মেয়ে। ওই তো দুদিন হলো এলো, তাও আবার আশ্রম থেকে। এতে নিশ্চয় তোমার সমস্যা হতে পারে না, তাই না ফরিদা? আমি কাকে নিজের গায়ে ঘেঁষতে দিব, কাকে দিব না, এটা একান্তই আমার ব্যাপার। তুমি এসব নিয়ে মাথা ঘামাবে না। রাগে গা রি রি করে উঠছে ফরিদার, তবুও নিজেকে সংযত রাখলো, মন দিল নিজের কাজে। এই বাড়িতে এতগুলো কাজের লোক থাকলেও নিজেদের পছন্দের রান্না নিজেরা করে খায়। কাজের লোকগুলো তাদের শুধু সাহায্য করে। ফালাক ঘরে চলে এলো। ফরিদার কথা শুনে মন খারাপ করেছে, কিন্তু রুবাইদা তার হয়ে কথা শুনিয়ে দিয়েছে। এখন তার মন খারাপ না করলেও চলে। গোসল করে বাইরে এসে জানালার কাছে দাঁড়াতেই ফালাক দেখল সেই জঙ্গল। মর্জিনা বলেছিল এটা নাকি বুড়ির জঙ্গল। এক বুড়ির রহস্য আছে, অনেক বড় একটা জঙ্গল। এই জঙ্গলে ঢুকলে অনেকেই হারিয়ে যায়, কিন্তু দিনের আলোতে জঙ্গল দেখে ফালাকের কাছে এমন কিছুই মনে হচ্ছে না। ফালাক জঙ্গল দেখছে, এমন সময় ফালাকের কানে ভেসে আসে মধুর বাজনা। উপর থেকে কেউ হারমোনিকা বাজাচ্ছে। ফালাকের কাছে এটা অতি পরিচিত লাগতে থাকে। অবশেষে ওখানে দাঁড়িয়েই চোখ বন্ধ করে নেয়। হারমোনিকা কোথায় বাজছে এটা দেখতে চায় ফালাক, তাই না চাইতেও চোখ খুলে বাইরে আসে। উপরের থেকে শব্দ পেয়ে দৌড়ে যায় ছাদের দিকে। দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে ছাদে উঠে আসে। রিনঝিন করে নুপুরের শব্দের সাথে হারমোনিকা যেন এক মধুময় পরিবেশ সৃষ্টি করেছে। ছেড়ে দেওয়া চুলগুলো বাতাসে উড়ে যাচ্ছে ওড়নার সাথে। ছাদে এসে পৌঁছানোর পর হাঁপাতে থাকে ফালাক। একটি চিলেকোঠার কাছে এসে দাঁড়িয়েছে। কোথায় হাত রেখেছে নিজেও জানে না, শুধু চোখ বন্ধ করে হাঁপাতে থাকে। ভুলেই গেল হারমোনিকার কথা। ফালাক হাত সরাতেই এক ঝাঁক পায়রা উড়াল দিল ওখান থেকে। কিছুটা ভয় পেয়ে সরে আসলো ফালাক, পিঠ ঠেকালো কারো বুকের মাঝে। পায়রাগুলো উড়তে থাকে আকাশে বাতাসে। ফালাক চোখ ছোট ছোট করে ওই আকাশে দেখছে পায়রাগুলো। হাতের সাথে কিছু একটা সংঘর্ষ লাগতেই পেছনে ঘুরে দেখলো জুলফিকারকে। জুলফিকারের হাতেই আছে সেই হারমোনিকা। ফালাক এখন ভয় পেল না, অবাক হয়ে দেখছে। ভাবছে ইনি তো পাগল, তারপরও এত সুন্দর হারমোনিকা বাজাতে পারে, বাহ। ফালাক একটি সালোয়ার কামিজ পরে আছে, যার ওড়না ও সালোয়ার লাল রঙের। কামিজ পিঙ্কের উপর লাল সুতোর কাজ। ওড়নাটা বড় করে মেলে গায়ে দেওয়া। দুই হাত ধরে আছে ওড়নার নিচের অংশ। জুলফিকার দেখছে ফালাককে। বাম পাশ থেকে ওড়না ধরে ফালাকের মাথায় দিয়ে দিল। ফালাক নিস্তব্ধ হয়ে দেখতে থাকে। জুলফিকারের সুরমা চোখটা ফালাককে আকৃষ্ট করছে। জুলফিকার পাগলা মুখের মিষ্টি হাসি দিয়ে বলে, বউকে খুব সুন্দর লাগছে। আমার বউকে পরীর থেকেও সুন্দর লাগে। এই বউ, তুই কোথায় থাকিস রে? তোকে অনেক খুঁজি আমি। একটু আসিস আবার চলে যাস, এমন করিস কেন? ফালাক কোনো কথা বলছে না, এক দৃষ্টিতে দেখছে জুলফিকারকে। কোনো উত্তর পাচ্ছে না জুলফিকার। এবার দুই হাত দিয়ে চেপে ধরল ফালাকের দুই বাহু। শক্তপোক্ত দুই হাত ফালাকের নরম দেহ ধরেছে, তাও খুব জোরে। ব্যথা অনুভব করলো ফালাক। ফিরে এলো বাস্তবে। এবার ভয় লাগলো ফালাকের। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো ফালাক। জুলফিকার বলতে থাকে, এই বউ, বল না আর যাবি না?
কোনো উত্তর না দিয়ে অনেক কষ্টে নিজেকে ছাড়ালো ফালাক। চলে যেতে লাগলো। দৌড়ে সিঁড়ির কাছে আসতেই ফালাকের হাত ধরে ফেলল জুলফিকার। ফালাকের হাতে কিছু কাচের চুড়ি ছিল, যার অধিকাংশ ভেঙে গেল। ফালাকের হাত কিছুটা ছিলে যায়, ব্যথা পায় প্রচুর। অতিরিক্ত ব্যথার কারণে চোখ দিয়ে জমে থাকা পানি ধীরে ধীরে চোখের নিচ দিয়ে গড়িয়ে পড়তে থাকে। জুলফিকার নিজের হাতের মুঠোয় ফালাকের হাত ধরে রেখেছে, আর সেই হাত ফালাক ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। ফালাক একবার জুলফিকারকে দেখছে, আবার নিচের দিকে দেখছে, ভাবছে কেউ আসলে তার কাছে সাহায্য চাইবে। ফালাক অনেকক্ষণ ধরে ব্যর্থ চেষ্টা করার পর অবশেষে ফোঁপাতে লাগলো। জুলফিকার সাথে সাথে ছেড়ে দিল ফালাকের হাত। হাতের দিকে তাকাতেই দেখলো রক্ত জমাট বেঁধে সাথে কিছু জায়গায় ছিলে গেছে। ফালাককে আটকাতে যাবে তার আগে ফালাক দৌড় দিল। সিঁড়ি দিয়ে নিচে নামতেই ধাক্কা খেলো রুবাইদার সাথে। রুবাইদা সামলে নিল ফালাককে। এখনও ফোঁপাতে থাকে ফালাক। রুবাইদা প্রশ্ন করে, কি হয়েছে তোর? ফালাক কান্না করতে ব্যস্ত। রুবাইদা দেখল ফালাকের হাত। উপরের দিকে তাকিয়ে দেখল জুলফিকারকে। বুঝতে পারল কি হয়েছে। জুলফিকারকে বলে, তুমি তোমার ঘরে যাও। মায়ের কথার অবাধ্য হলো না জুলফিকার। ছোট থেকেই মায়ের কথা শোনে সে। এখন এই পাগলা হওয়ার পরও মায়ের আদেশ একটু বেশি শুনতে থাকে। যদিও পুরনো কথা মনে নেই। চলে গেল নিজের ঘরে। ফালাককে নিয়ে ঘরে এলো রুবাইদা। ফালাকের হাতে ব্যান্ডেজ করে দিল। ফালাকের মুখে হাত দিয়ে বলে, বিকালের দিকে ছাদে আমার পাগলা ছেলেটা থাকে। ওখানে থাকতে ভালো লাগে। ওর ওখানে থাকতে ভালো লাগে। তুই যেহেতু ওকে ভয় পাচ্ছিস, ওদিকে যাবি না। উনি হারমোনিকা বাজাতে পারে। আমার ছেলেটার অনেক গুণ আছে, শুধু জীবনটা ওকে পাল্টে দিয়ে এই এক ঘর করে দিয়েছে। কি হয়েছিল তার? অনেক কাহিনী রে, অন্য একদিন জানতে পারবি। দুপুরে তো কিছুই খাসনি, আর আমি খাইয়ে দেই। দুপুরে তো কিছুই খাসনি, আমি খাইয়ে দেই। ফালাক ড্রয়িং রুমে এসে বসলো। রুবাইদা ওকে খাইয়ে দিচ্ছে। ফালাক খেতে খেতে প্রশ্ন করে, আমার আম্মু মারা গিয়েছিল কিভাবে? মাছের কাঁটা বেছে খাওয়াচ্ছিল রুবাইদা। ফালাকের মুখে এমন কথা শুনে বলে, তোর মায়ের মৃত্যুর সময় আমি ওর কাছে ছিলাম না। শুধু তাই না, ও যে কবে কখন মারা গেছে এটাও আমি জানি না। তোকে নিয়ে যেদিন আমাদের বাসায় আসে আমাকে বলেছিল ওর ক্যান্সার হয়েছে, অপারেশন করতে হবে, কিছুদিন আমার এখানে আশ্রয় লাগবে। তোর বাবা ভালো মানুষ না, তার থেকে লুকিয়ে রাখতে হবে। আমিও আশ্রয় দেই, কিন্তু একদিন তোর মা তোকে নিয়ে চলে গেলেন। আমাকে শুধু বললেন, এই বাড়িতে থাকলে এই বাড়ির ঠিকানাও পেয়ে যাবে, কারণ ওই লোকের এদিকে কি কাজ থাকে। তোকে এমন জায়গায় রাখতে চাই যেখানে তোর বাবা তোকে খুঁজে পাবে না। তারপর তোকে নিয়ে চলে গেল। আমাকে আশ্রমের ঠিকানা দিল। কয়েকদিন যাই তোর ওখানে। তোর মায়ের মৃত্যুর খবর অনেক দিন পর পাই। ধীরে ধীরে যাওয়া কমিয়ে দেই, শুধু মাসে মাসে টাকা পাঠাই। আমার বাড়ির অবস্থা দেখে তো বুঝতেই পারছিস কত ধকল গেছে এই বাড়ির উপর দিয়ে। আচ্ছা মিষ্টিমা, তোমাদের বাড়ির পেছনের ওই জঙ্গল কিসের? লোকে বলে বুড়ির জঙ্গল। অবশ্য ওই জঙ্গলের কোনা দিয়ে গেছে কবরস্থান। গা কেঁপে উঠল ফালাকের। এসব ভৌতিক পরিবেশ শুনলেই ভয় লাগে। ফালাককে ভয় পেতে দেখে হাসল রুবাইদা। ফালাকের সামনে পানির গ্লাস দিয়ে বলে, এখনও সেই ভয় পেয়েই গেলি? বড় আর হলি না। এসব শুনলেই তো ভয় লাগে। পাগলি মেয়ে, ভয়ের কিছু নেই, আমরা আছি তো। আমি এত বছর এখানে সংসার করি, একটুও ভয় পাই না।
শহরে এসব ভয়ভীতি নেই, গ্রামে আসলেই এই জন্য গা ছমছম করে। যত কাহিনী সব গ্রামেই ঘটে। হেসে দিল রুবাইদা। ফালাককে খাইয়ে দিয়ে বের হতে হতে বলে, এখন একটু ঘুমা, সন্ধ্যায় একসাথে নাস্তা করব সবাই মিলে। রুবাইদা দরজাটা চাপিয়ে চলে গেল। ফালাক ঘুমিয়ে যায়। চোখ বন্ধ করতেই জুলফিকারের মুখটা ভেসে আসে। বড় বড় পাগলাটে দাড়ি আর চুলগুলো থাকার পরও ভয়ঙ্কর মুখের জুলফিকারের মুখে একটি হাসি ফুটে থাকে। ফালাক যখনই জুলফিকারকে দেখেছে তখনই সে হাসিটা তার চোখে পড়েছে। বন্ধ চোখে জুলফিকারকে দেখে ঠোঁট আপনা আপনি প্রসারিত হয়। সন্ধ্যার দিকে নাস্তা বানাতে ব্যস্ত সওদাগর মহলের গিন্নিরা। ফালাক রান্নাঘরে আসতেই ফরিদা বলে, তোমার বোনের মেয়েটা তো আসবে, থাকবে কোন ঘরে? এই বাড়িতে যে ঘর পরিষ্কার তা তো আশ্রয় পেয়েছে একজন। দিন দিন বাড়ি তো না একটা আশ্রম হয়ে উঠছে। চোখ রাঙিয়ে তাকালো রুবাইদা। ফরিদা ভয় পেল কিছুটা। বাড়ির বড় বউ হওয়ার কারণে রুবাইদার সম্মান একটু বেশি। রুবাইদার কথা মেনে চলে সবাই। ফালাক গলা খাকারি দিয়ে বলে, আমি মর্জিনার ঘরে থাকতে পারবো, নতুন যে আসবে সে না হয় বড় ঘরটাতে থাকলো। কড়াইতে সিদ্ধ লুডুস ঢালতে ঢালতে রুবাইদা বলে, তার কোনো দরকার নেই, আমি ওর জন্য অন্য রুম পরিষ্কার করতে বলেছি মর্জিনাকে। তখনই কোমর থেকে ওড়না খুলতে খুলতে উপস্থিত হয় মর্জিনা। বলে, পরিষ্কার করেছি ঘর, এখন কি করতে হবে? গোসল করে নে, নাস্তা করে চা নিয়ে যাবি। আর কেউ কোনো কাজ দিলে করবি না। সন্ধ্যার পর পড়তে বসার কথা এত বলে দিতে হয় কেন? তোমাদের বাড়িতে আজ মেহমান আসবে, তাই তো কাজ করতে হবে। তোকে যা যা করতে বলা হবে সব সন্ধ্যার আগে। রাতে খাবার আগ পর্যন্ত পড়ার টেবিল ছাড়া কোথাও থাকবি না। আচ্ছা গিন্নিমা। এই উপদেশ তোর জন্য ফালাক। ফালাক একবার মর্জিনার দিকে তাকালো। হাসছে মর্জিনা। রুবাইদা পড়াচোর দেখতে পছন্দ করে না। মর্জিনাকে পড়ালেখা করার সুযোগ দিয়েছে সে। মর্জিনা স্কুল করে এসে বাড়ির বাগান দেখে। এছাড়া রুবাইদা যেসব কাজ দেয় সবই মর্জিনা করে। রুবাইদা ছাড়া কারো কথা শোনে না মর্জিনা। ফালাক মৃদু হেসে বলে, আজ আমার ছুটি, কাল থেকে পড়ব। খুন্তি দিয়ে কড়াইয়ে লুডুস নাড়াচাড়া করছিল রুবাইদা। ফালাকের কথা শুনে হাত থেমে যায়। ফালাকের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, আচ্ছা আজ তাহলে ছুটি, কিন্তু কাল থেকে যেন কোনো ফাঁকিবাজি না দেখি, ঠিক আছে? গ্যাস বন্ধ করে বাটিতে বাটিতে লুডুস বেড়ে রুবাইদা একটা বাটি মর্জিনার দিকে এগিয়ে বলে, এটা জিসানকে দিয়ে আয়, ছেলেটা আজ দুপুরে কিছু খায়নি। সাথে সাথে নাকচ করলো মর্জিনা। বলে, আমি ওনার সামনে যাব না, আমাকে দেখলেই খামচি মারে। আমি গোসলে যাচ্ছি, যদি পারো তো আমাকে দিয়ে আরও ঘন্টাখানেক এই রান্নাঘরেই কাজ দাও। চর শব্দ করল রুবাইদা। ফালাককে বলে, তুই কি পারবি জিসানকে লুডুস দিতে? ফালাক বাটি নিয়ে বলে, হ্যাঁ পারবো। মর্জিনা চোখ বড় বড় করে বলে, খাল কেটে কুমির আনতে যাচ্ছ? চোখ রাঙালো রুবাইদা। মর্জিনা ঢোক গিলে বলে, আচ্ছা যাও। মর্জিনা গেল নিজের ঘরের দিকে। ফালাক বাটি হাতে নিয়ে বলে, ওনার ঘর কোন দিকে? উপরে যে ডান দিকের একেবারের কোনায়। ফালাক চলে গেল উপরের দিকে। ডান দিক থেকে কোনার দিকে যেতেই অদ্ভুত কী সব শব্দ কানে ভাসছে তার। বেশি একটা পাত্তা না দিয়ে যেতে থাকে কোনার ঘরে। কিছু দূর হাঁটার পর ফালাক অনুভব করলো ওর ওড়নাটা গলার সাথে আটকে গেছে। থমকে গেল ফালাক সেখানে।
ওড়না কোথাও বেঁধে গেছে কিনা দেখতে পিছনে ঘুরল ফালাক, দেখতে পেল সেই পাগলকে। জুলফিকার ওড়না ধরে পাগলা ঠোঁটেও লুচ্চামার্কা হাসি বজায় রেখে আছে। ফালাক শুকনো ঢোক গিলে বলে, খাবারটা জিসান ভাইয়াকে দিতে হবে। জুলফিকার যেন কিছুই শোনেনি, হাসতে হাসতে ওড়না টান দিয়ে কাছে আনে ফালাককে। ফালাক ওড়নার টানের জন্য জুলফিকারের কাছে চলে আসে। ফালাকের হাত ধরে জুলফিকার বলে, এই বউ, তোর হাত ঠিক হয়েছে কি? ফালাক উত্তর দেয় না। জুলফিকার ফালাকের চোখের দিকে তাকিয়ে বলে, এই বউ, তুই কি 2 মিনিট পর পর বোবা হয়ে যাস? ফালাক একটু রাগ করল, কিন্তু এই পাগলের কাছে তার রাগটা অতি তুচ্ছ। একে রাগ দেখালে উল্টো তাকেই পাগলের হামলায় পড়তে হবে। ভয়তে ফালাক মুখটাকে বিড়ালের মতো করে রেখেছে। কান্না করে দেয় ফালাক, এই বউ চুপ, কান্না করবি না। বউ খালি পালায় আমার থেকে, আবার কাছে আসলে কান্না করে। এমন বউ ভালো না, পিটাবো কিন্তু কান্না করলে। ভয় পেল এবার ফালাক, জোরে চিল্লিয়ে বলে, মিষ্টি মা। মিষ্টি বউ? জুলফিকারের মুখে মিষ্টি বউ শুনে ভুরু কুঁচকে ফালাক বলে, কে মিষ্টি বউ? তুই তুই মিষ্টি বউ? কিন্তু তুই কান্দনি বউ, হাসতে জানিস না, খালি কান্না করিস। আজ হাসবি আমার সামনে, আয় বউ, তোকে হাসাবো, তারপর বাসর করব। আমি হাসবো না। না, তোকে হাসতেই হবে, আয় বউ, হাসাবো তোকে। আমি হাসবো না বললাম তো। তাহলে কি কান্না করবি? আচ্ছা আয়, তোকে কান্না করাবো। আমি তো কান্না করছি, তোকে আরও কাঁদাবো, আয় বউ। কোথায় যাব? আমার ঘরে। না, আমাকে এখন পড়তে বসতে হবে। ও মিষ্টি মা। এই মিষ্টি বউ, আমি আপনার মাকে ডাকছি। আমি আমার বউকে ডাকছি। আপনার মা আসলে আপনাকে মারবে কিন্তু। বউকে নিলে মা মারবে না। আমি বউ নিয়ে বাসর করব। মা মারবে কেন? থতমত খেলো ফালাক, এই লোক পাগল হলেও কি বলে। জুলফিকার ফালাকের হাত ধরে টানতে থাকে, কিন্তু ফালাক যেতে নারাজ। না পেরে ফালাক এবার চিল্লিয়ে বলে ওঠে, মিষ্টিমা আমাকে বই পড়তে বলেছে, আমি পড়তে বসবো। তুই আমার ঘরে বসে পড়বি। আমার বই তো নিচের ঘরে, নিয়ে আসতে হবে তো, যা নিয়ে আয়। লুডুসটা জিসান ভাইয়াকে দিয়ে আসি। জুলফিকার এবার তাকালো ফালাকের হাতের দিকে। লুডুস দেখে খপ করে নিয়ে বিনা চামচে হাত দিয়ে খেতে নেয়। সব লুডুস খেয়ে ফেলে। ফালাক দেখছে এমন অদ্ভুতভাবে খাওয়া, মনে মনে বলে, পাগলের আবার খাওয়ার ধরন লাগে নাকি। জুলফিকারের দাড়িতে কিছু লুডুস লেগে আছে। খাওয়া শেষ করে বাটি ফালাকের হাতে দিয়ে বলে, এই নে, আমি খেয়েছি, এবার যা বই আন বউ। ফালাক চলে যেতে নেয়, 2-1 পা হেঁটেই থেমে যায়। পিছনে ফিরে কয়েক সেকেন্ড দেখল জুলফিকারকে। ঠোঁট থেকে শুরু করে দাড়িগুলো লুডুসে ভরে গেছে। কিছু একটা ভেবে এগিয়ে এলো ফালাক, ওড়না দিয়ে ঝাড়া দিতে থাকে জুলফিকারের ঠোঁটে। দাড়ি থেকে লুডুসগুলো পরিষ্কার করে ফালাক। জুলফিকার তার কালো ঠোঁটের হাসি বজায় রেখেছে। ঠোঁট কালো হলেও ফালাক তার অতি নিকটে। ফালাকের চোখ আপনি দেখতে থাকে। বিশেষ করে ফালাকের নজর জুলফিকারের এই হাসিতে স্নিগ্ধতা প্রকাশ পায়। ফালাক নিজেও ঠোঁট প্রসারিত করে হেসে দেয়। হঠাৎ পাশ থেকে বিকট শব্দে বাস্তবে ফিরে এলো ফালাক। পাশে তাকিয়ে দেখল জিসান হাতা গোটানো আর মাথা চুলকাতে চুলকাতে রাগি রাগি মুখশ্রী করে দাঁড়িয়ে আছে। ফালাকর দিকে তাকাতেই জিসান বলে, আমার লুডুস কোথায়? ফালাক দেখল নিচে ফুলদানি পড়ে আছে। এ আবার রেগে গেল কিনা বুঝতে পারছে না ফালাক কিছু বলার আগেই জুলফিকার পাগলা হাসির সাথেই বলে, তোর লুডুস আনিনি ভাই, তোর মর্জিনা আসেনি। কি মজা, কি মজা, আমার বউ এসেছে আমাকে লুডুস দিতে, তোর বউ আসেনি। ফালাক শুকনো ঢোক গিলতে থাকে, কারণ সামনে জিসান আরও বেশি রেগে গেছে।
জিসান দৌড়ে চলে গেল নিচে। ফালাক উপর থেকেই উকি দিয়ে দেখছে জিসান দৌড়ে চলে গেছে মর্জিনার ঘরের দিকে। ফালাক নিজেও যেতে নিবে, জুলফিকার হাত ধরে নেয়, বলে নিয়ে এই ঘরে বই নিয়ে এই ঘরে আসবি কিন্তু বউ, না হলে কিন্তু তোকে কামড় দিব। হ্যাঁ আচ্ছা। দৌড়ে চলে গেল ফালাক। রান্নাঘরে এসে বাটি রেখে হাঁপাতে থাকে। রুবাইদা ফালাককে দেখে বলে, কি হলো তোর, হাঁপাচ্ছিস কেন? তোমার পাগলা ছেলে না, মানে উনি আমার থেকে বাটি নিয়ে সব লুডুস খেয়ে নেয়। রুবাইদা কিছু বলবে তার আগে ফরিদা তেড়ে এসে বলে, আমার ছেলেটা দুপুরে কিছু খায়নি, ও লুডুস খাবে বলে বায়না করেছে। তুমি দায়িত্ব নিয়ে ওকে লুডুস দিতেও পারোনি, সোজা পাগলকে খাওয়াতে হবে। কাকে পাগল বলছিস তুই? ভুলে যাস না ও আমার ছেলে। আমার ছেলেকে উল্টোপাল্টা কিছু বললে আমি কিন্তু তাকে ছেড়ে দিব না। আমার ছেলেটা তো কিছুই খেলো না, জিসান দেখেনি তো? রুবাইদা জিজ্ঞাসা করতেই ফালাক বলে, দেখেছে, এমনকি রেগেও গেছে। এখন দৌড়ে মর্জিনার ঘরে গেছে, ওকে হয়তো খামচে টামচে দিচ্ছে। রুবাইদা দৌড়ে চলে গেল। এই জিসান অনেক মারধর করে মর্জিনাকে, মাথা ঠিক না থাকলে যত মার সব মর্জিনার উপর দিয়ে যায়। মর্জিনা নিজেও ভয় পায়। ফালাকও দৌড় দিল রুবাইদার পিছে পিছে। ফরিদা বিরক্ত হলো ফালাকের উপর। এই মেয়েটা ঠিকঠাক কাজ করতে পারলে এই অঘটন হতো না। দুপুরের থেকে কিছু না খাওয়ায় অনেক বেশি ক্ষুধা লেগেছে জিসানের। এখন কি এসব বুঝবে? প্রতিবন্ধী মস্তিষ্ক কি এসব বুঝতে সহায়তা করে? ছুটে গেল ছেলের হয়ে লড়াই করতে। মর্জিনার ঘরে এসে রুবাইদা দেখল জিসান মর্জিনার গলা টিপে ধরেছে। মর্জিনা কথা বলতে পারছে না, জিহ্বা বেরিয়ে এসেছে প্রায়। ফালাক এটা দেখে ভয় পেয়ে যায়। রুবাইদার হাত খামচে ধরে বলে, মর্জিনাকে বাঁচাও মিষ্টিমা, উনি তো মেরে ফেলবে। রুবাইদা দৌড়ে চলে গেল। জিসানের হাত সরাতে চাইলেও পারছে না, অনেক চেষ্টার পরেও ব্যর্থ। ফালাক কিছুক্ষণ চেয়ে নিজেও ছুটে গেল জিসানের হাত ধরতে। রুবাইদা আর ফালাক একসাথে চেষ্টা করে যাচ্ছে মর্জিনার গলা থেকে হাত সরানোর। অনেক চেষ্টার পরেও দুজনে পারছে না। ওদের চেষ্টার মাঝেই জিসানের পিছন থেকে কেউ বেত দিয়ে বাড়ি মারে। ব্যথা পেয়ে মর্জিনার গলা থেকে হাত সরালো জিসান। পিছনে তাকিয়ে দেখল জেহের। রেগে গেল জিসান, এবার জেহেরকে মারতে আসবে। তার আগে জিসানের হাতে বেত দিয়ে মার দেয় জেহের। ব্যথা পেয়ে ওখানেই হাত ধরে কুঁকড়ে কান্না করতে থাকে জিসান। কান্না করে দেয় বাচ্চাদের মতো, কণ্ঠে স্পষ্টতা প্রকাশ পায় না, তবুও বোঝা যাচ্ছে জিসান কি বলতে চায়। কান্না করতে করতে জিসান বলে, আমাকে কেউ ভালোবাসে না, সবাই পচা, সবাই বাজে। আমি জুলফিকারের কাছে যাব, আমি জুলফির কাছে যাব। জিসান দৌড়ে চলে গেল জুলফিকারের কাছে। ফরিদা ওখানে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে কান্না করে দিল। তার ছোট ছেলে প্রতিবন্ধী বলে এক একটা অঘটন ঘটিয়ে দেয়। তার এসবের জন্য এসবের জন্য মার খেতে হয়। মা হয়ে এসব দেখতে হয় ফরিদাকে। মুখে আঁচল গুজে দৌড়ে চলে যায় নিজের ঘরে। জেহের চলে যায় নিজের ঘরে। এখন মর্জিনার কাছে শুধু রুবাইদা আর ফালাক আছে। রুবাইদা পানি এনে দিল মর্জিনার হাতে। অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতে পানি খাচ্ছে মর্জিনা। একটু সুস্থ হতেই কান্না করতে করতে বলে, আমি এই বাড়িতে থাকবো না। রুবাইদা মর্জিনার চোখের পানি মুছে দিয়ে বলে, এই বাড়িতে থাকবি না তো কোথায় থাকবি? একা একটা মেয়ে, পাগলি কোথাকার। জিসানের হাত থেকে তাও আমরা বাঁচাতে পারছি, কিন্তু আমাদের আড়ালে কেউ তোকে ক্ষতি করলে কিভাবে বাঁচাবো? মর্জিনার কেউ নেই, এটা সত্যিই। এই বাড়িতে থাকতে না পারলে তার কোথাও ঠাঁই হবে না। রুবাইদা ফালাকের দিকে তাকিয়ে বলে, ওর সাথে বসে একটু গল্প করো, আমি যাই, ওরা চলে আসবে একটু পর, রান্না করতে হবে তো। রুবাইদা চলে যেতেই ফালাক বসলো মর্জিনার পাশে। মর্জিনার উদ্দেশ্যে বলে, এরা দুই ভাই দুই রকম পাগল, একজন হাত খামচে ধরে বাসর করবে বলে
আর একজন গলা চেপে ধরে পেটে ক্ষুধা আছে বলে। এই পরিস্থিতিতেও হেসে দেয় মর্জিনা। ফালাকের বলার ধরনটাই ছিল এমন। কিছুক্ষণ হেসে মর্জিনা বলে, জুলফি ভাই তো তাও এই কয়েক মাস হলো পাগল। উনি ছিল খুবই ভালো মনের মানুষ। এই প্রতিবন্ধী জিসানের বাচ্চা। জিসান আমাকে ছোটবেলা থেকেই মারে, আবার ঘন্টাখানিক পর ঘর থেকে চকলেট এনে আমার কাছে ক্ষমা চায়। কিন্তু জুলফি ভাই পাগল হওয়ার পর পাল্টে যায় কেন? আগে তো জুলফি ভাই আমাকে বাঁচাতে আসতো, আর ওনাকে ছাড়ানোর জন্য মারধর করতে হতো না। জুলফি ভাই অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলে ওনার রাগ ভাঙিয়ে দিত। জেহের ভাই দেখি বেত দিয়ে মারে। যেহেতু জিসান ভাই অসুস্থ, জন্ম থেকে এমন প্রতিবন্ধী, তাকে তো মারধর করা উচিত না। জেহের ভাই মানুষ ভালো, কিন্তু রেগে গেলে এমন করে। এখন তো মাঝে মাঝে জুলফি ভাইকেও মারে, কিন্তু কেন? এই যে যখন তখন অঘটন ঘটিয়ে দেয় তাই। কিন্তু জেহের ভাই মানুষ ভালো। এই যে জুলফি ভাইকে সবাই পাগলা গারদে রাখতে চেয়েছিল, কিন্তু জেহের ভাই গিন্নি মায়ের কথা ভেবে ওখানে রাখেনি। তার একটাই কথা, কষ্ট একটু হোক, কিন্তু মায়ের সন্তান মায়ের কোলেই থাকুক। জেহের লোকটা তো তাহলে ভালোই। হ্যাঁ, এই বাড়ির সবাই অনেক ভালো, শুধু ওই পাগলা জিসান বাদে। হেসে দেয় ফালাক। মর্জিনা আবারও বলে, এই বাড়িতে আর এক দল আছে, ভালো না খারাপ বুঝি না। কারা? ফুপু, বড় কর্তার একমাত্র বোন। বোন এখানেই থাকে। ওনার স্বামী গরিব বলে এই বাড়িতেই ঘর জামাই করে রেখেছে। ওনার ছেলেটাও ভালো না, মেয়েদের দিকে ভালো নজরে তাকায় না। এখন কোথায় তারা? বাড়িতে গেছে। ফুপুর একটা মেয়ে একটা ছেলে। ছেলের নাম তাহির, খুবই বাজে নজর, আর মেয়ের নাম তামান্না, মন মানসিকতা অনেক ভালো। তুমি মিষ্টি মাকে বলনি বাজে নজরে তাকায়? না, কেন? হাজার হলেও একই পরিবারের মানুষ। তাহের ভাইয়ের নজর যে খারাপ, আবার ওদিক জিসান ভাই আমাকে মারে। এত কিছু নিয়ে ঝামেলা করলে আমাকে কথা শোনাবে। তাছাড়া তাহের ভাইয়ের কুকীর্তি আমি নিজের চোখে দেখলেও বাইরে দেখেছি। বাসার মধ্যে এসব বাজে কাজ করে না। আমার কাছে প্রমাণও নেই। আমি কেন তাহলে কোনো প্রমাণ ছাড়া মুখ খুলে খারাপ হব? তাও ঠিক। আচ্ছা, লুডুস নিয়ে তো উপরে গেছিলা তুমি, তাহলে জিসান ভাইকে খাইতে দাও নাই কেন? আর বলো দুঃখের কথা, ওই যে তোমার জুলফি ভাই আমাকে ধরে বউ বউ করে ভয় দেখায়। আমিও তো ভয় পেয়ে গেছিলাম বাবা। যেভাবে বাসর বাসর করে, মনে হয় এই লোকের বউ মরার আগে বাসর ইনকমপ্লিট রেখেছিল। আজকেও বাসর করতে চেয়েছে। মুখে হাত দিয়ে হেসে দিল মর্জিনা। হাসতে হাসতে বলে, বাসর করতে চাই তাও ভালো, আমাকে তো গলা টিপে খুন করতে চাই। তোমার কাছে বাসরটা স্বাভাবিক লাগলো? এ যে বাসর পাগল, মনে হয় যখন তখন পাগলের হাতে ধর্ষণ হব। আমি আর উপরে যাব না। পাগলের হাতে ধর্ষণ শুনেই তো হাসি পায়। এই পাগল তো খালি বাসর বোঝে, একটু সামনে আসলেই বলবে, এই বউ আয় বাসর করব। তুমি আসলে কিভাবে এখানে? পড়াশোনার নাম করে। বলেছি মিষ্টিমা আমাকে পড়তে বলেছে। সে বলে বই নিয়ে আয়, বই নিয়ে বাসর করবে। তাহলে যাও বাসর করো বই নিয়ে। চোখ রাঙালো ফালাক। মর্জিনা হো হো করে হেসে দেয়। গলার ব্যথা যেন ভুলেই গেছে। হলরুম থেকে হই হুল্লোড় এর শব্দ আসে। ফালাক বলে, ওই মনে হয় মেহমান এসেছে। হ্যাঁ, গিন্নিমা না ডাকা অবধি যাব না। কেন? গিন্নিমা আমাকে এই বাড়িতে কাজের মেয়ে না, বরং নিজের মেয়ের মতো সম্মান করে। কারোর সামনে গেলে বুঝতে দেয় না আমি এই বাড়ির কে। মেহমান আসার আগেই আমাকে দিয়ে কাজ করিয়ে নেয়। তারপর ওরা আড়াল হলে আমাকে ডেকে টুকটাক কাজ করিয়ে নেয়। কেন এত কিছু আমি জানি না। গিন্নিমা পছন্দ করেন না যার তার সামনে মেয়ে মানুষ যেয়ে দাঁড়ানো। আচ্ছা, তাহলে আমিও যাব না।
রুবাইদার ডাক শুনে ফালাক ও মর্জিনা বের হলো ঘর থেকে বের হবার পর মর্জিনার দিকে চোখ বড় বড় করে তাকালো রুবাইদা। জিহিবাই কামড় দিয়ে ভেতরে ঢুকে গেল মর্জিনা। ফালাক কিছু বুঝল না, কিন্তু পিছু নিল মর্জিনার। কিছু না বোঝার কারণে প্রশ্ন করে, মিষ্টি মা অমন করলো কেন? তুমি বা ভেতরে আসলে কেন? আরে আমার জামা কাপড় দেখছো তুমি? এমন পোশাক পরে মেহমানের সামনে গেলে ওরা তো হাসাহাসি করবে। গিন্নিমা এগুলো পছন্দ করে না। তাহলে আমি এখন জামা পাল্টাই আসি, তুমি বসো এখানে। তোমার জামা কাপড় ঠিক আছে। ফালাক চৌকিতে বসলো, মর্জিনা চলে গেল ঘরের পেছনের সেই টিনের চালের গোসলখানায়। ফালাক চৌকিতে বসে জানালার দিকে তাকালো, বুড়ির জঙ্গলের দিকে। অন্ধকার রাস্তায় শুধু সওদাগর বাড়ির আলোকিত আলোর আবছায়া সেদিকে। সেই আলোয় একটি অবয়ব দেখা যাচ্ছে। ধীরে ধীরে অবয়বটি জঙ্গলের ভিতরে চলে গেল। ফালাক ভাবছে, এই সন্ধ্যা রাতে কে যাবে ওদিকে? পুরুষ মানুষ হয়তো গেছে। মেয়েরা যে ভীতু মনের, তাদের দ্বারা সম্ভব না। পুরুষদের মন শক্ত, তারা এসব খুঁটিনাটি বিষয়ে ভয় পায় না। আগ্রহ নিয়ে দেখছে ফালাক। অবয়বটির হাতে বিন আছে, যেটা দেখা যাচ্ছে অবয়বের সাথে। ফালাক আরও গভীরভাবে খুঁজতে থাকে অবয়ব কোন দিকে থেকে আসছে, কারণ অবয়বের ব্যক্তিকে সে দেখতে পারছে না। এর মাঝেই পেছন থেকে খট করে শব্দ হওয়ায় চিল্লিয়ে ওঠে, আ! মর্জিনাও এবার ভয় পায়, তবে সে চিল্লাতে থাকে না, বরং দুই হাত উঁচু করে চোখ বন্ধ করে আছে। মর্জিনাকে দেখে ফালাক শান্ত হয়, বলে, এভাবে ওই জুলফিকার পাগলের মতো পেছনে দাঁড়িয়ে আছো কেন? কি বলো, আমি জুলফি ভাইয়ের মতো পাগল? আরে না, আমি ভয় পেয়েছি। ভয় তো পাবেই। ওইভাবে কেউ জানালা দিয়ে বাইরের দিকে তাকায়? আমি এই ঘরে থেকে ওদিকে তাকাই না। সন্ধ্যার পর জানালা খোলা রাখো কেন? ঠান্ডা বাতাস আসে। তুমি কি বুঝবা প্রকৃতিক বাতাসের শান্তি? আমরা না ওই এসি বা ফ্যাশনের থেকে এই প্রাকৃতিক বাতাসের শান্তি পাই। বুঝলাম, চলো। ফালাক আর মর্জিনা এসে এবার সবাইকে সালাম দিয়ে রুবাইদার পাশে দাঁড়ালো। রুবাইদার ভাই রোহান, তার সাথে দুই মেয়ে এসেছে। বড় মেয়ে রোহিণী, যে রুবাইদার বোনের মেয়ে, ছোট মেয়ে রুহি, যে রোহানের মেয়ে। রুবাইদা ফালাককে নিজের কাছে এনে বলে, এই হলো আমার মিষ্টি মা। তোর ফারজানা আন্টির কথা মনে আছে? ওর মেয়ে ফালাক, রাশমিনা। রোহিণী উঠে দাঁড়ালো, ফালাকের সামনে এসে দাঁড়িয়ে বলে, মনে আছে আমার কথা? ফালাক মাথা নাড়ালো। অর্থাৎ তার মনে নেই। এই তো 9 বছর আগের কথা, কিন্তু তারপরও তার তেমন কিছু মনে নেই। রোহিণী আলতো হেসে বলে, আজ থেকে 9 বছর আগে তোমার তখন সম্ভবত 8 কি 9 বছর বয়স ছিল। এই বাড়িতে আসো, আমরাও ওই সময়ই বেড়াতে এসেছিলাম। তুমি তো তোমার মা ছাড়া কারো কাছে যাও না। নতুন কাউকে দেখলেই মায়ের কোলে মুখ লুকাতে। কত কষ্ট করে তোমাকে খালামণি নিজের কোলে নিয়েছিল। তুমি এত সুন্দর দেখতে ছিলে যে আমরা খালি তোমাকে নিয়ে খেলা করতে চাইতাম, কিন্তু তুমি আসতেই না। ফালাকের চোখ চিকচিক করে উঠল। মায়ের স্মৃতি মনে পড়ল। মা ভক্ত ছিল ফালাক, কারো কাছে যেত না। এক কথায় সে ভয় পেত। যে তার বাবাকে ভয় পেত, সে বাকি লোকদের ভয় পাবে না, এটা অস্বাভাবিক। খুব ছোট থেকে ফালাক কবে তার বাবার আদর পেয়েছে মনে পড়ে না আজও। বাবা নিয়ে কিছু কল্পনা করতে গেলে কেমন অন্ধকার ঘর, লাল রক্তিম চোখ, আরও কিছু ভয়ঙ্কর দৃশ্য মনে পড়ে। বিশেষ করে মনে পড়ে যায় ফালাকের বাবা তার মায়ের গলা টিপে ধরে রেখেছিল। এটা দেখেই ফালাক আরও বেশি ভয় পেত। সূর্যের আলো সহ্য হতো না ফালাকের। ধীরে ধীরে এই সমস্যার সমাধান হয়। কিভাবে কি হয় কেউ কিছুই জানে না, শুধু ফালাকের মা জানে। আর কেউ হয়তো জানে, কিন্তু কে, এটা এখনও অজানা। চোখের সামনে তুড়ি বাজার শব্দে হুঁশ ফিরল ফালাকের। রোহিণী ঠোঁটে স্মিত হাসি বজায় রেখে
তুড়ি বাজিয়েছে। ফালাক একটু কেঁপে উঠল। রোহিণী আলতো হেসে বলে, কলেজে নতুন ভর্তি হয়েছ শুনলাম, বেস্ট ফ্রেন্ড কি হয়েছে? না, আমি তো এই জায়গার কিছুই চিনি না, ধীরে ধীরে জানতে পারবে। জানো তো, ফারজানা আন্টি আমাকেও খুব ভালোবাসতো, তুমি আসার জন্য ভালোবাসা একটু কমে গেল। যদিও তুমি আসার অনেক আগে থেকেই আমাদের সাক্ষাৎ কম হতো। বিয়ের পর আন্টি তো আসতোই না, এজন্যই বুঝি নজর দিয়েছিলে। আজ তো একেবারে আমার কাছে আমি নেই। মুখটা মলিন হয়ে গেল রোহিণীর। কথাগুলো মজা করে বলেছিল, যদিও ফালাকের মুখ দেখে বোঝা যাচ্ছে সে অন্য ভাবনায় বিভোর। রোহিণী একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তার, রোগীদের কাছে থেকেই পরখ করে সে। সেদিক থেকে ফালাকের মর্মাহত অবস্থা খুব ভালোভাবে উপলব্ধি করে নিল। রোহিণী কথা এড়াতে বলে, শোনো, এবার আমরা কাজিন মহল এক হয়েছি, সাথে তুমিও আছো। সেই ছোটবেলার পুনরাবৃত্তি। তফাৎ হলো আমরা বড় হয়েছি আর তুমি অনেকটাই পরিবর্তন। এখন কিন্তু আমাদের সাথে অনেক আনন্দ মজা করতে হবে। হাসলো ফালাক, মনের মধ্যে আমিকে কাছে না পাওয়ার কষ্ট। মর্জিনা ওদের কথার মাঝে বলে, পরিবর্তন তো ফালাক আপু হয়েছে, এটা যেমন ভালো দিক তেমন পরিবর্তন জুলফি ভাইও হয়েছে। আমরা কি আগের মতো আনন্দ করতে পারবো? কেন পারবো না? আপু তুমি জানো না, তুমি তো এই 5 বছরে আসোনি। 5 বছর না, এই 1 বছরে যা গেল জুলফি ভাইয়ের উপর দিয়ে, তাতে তুমি নিজেই ভয় পাবা। সব ঠিক করতেই তো আমি এসেছি। মানে? আমাকে খালামণি ডেকেছে জুলফিকার ভাইয়ের ট্রিটমেন্ট করাতে। তার মানে তুমি জুলফি ভাইকে ঠিক করতে পারবা? আনন্দের সহিত বলে মর্জিনা। রোহিণী মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দেয়। মর্জিনা আবারও বলে, প্রতিবন্ধীদের সুস্থ করতে পারো আপু? বেশি কিছু না, ওই কারো গলা টিপে ধরবে না, স্বাভাবিক পাগল হয়ে থাকলেও সমস্যা নেই, শুধু কারো গলা, বিশেষ করে আমার গলা না টিপলেই হবে। হো হো করে হেসে দিল রোহিণী আর রুহি। রুবাইদা আর ফালাক মিটিমিটি হাসতে থাকে। মর্জিনা ভয় পেয়ে এই উপায় খুঁজছে। মর্জিনা লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ফালাক মর্জিনার উদ্দেশ্যে বলে, পিছনে ঘুরে দেখো মর্জিনা। দূরে দাঁড়িয়ে আতকে উঠল মর্জিনা। পেছনে বাঘের চেয়েও ভয়ানক ব্যক্তি তার জম দাঁড়িয়ে আছে। জিসানকে দেখে কেঁপে উঠল। জিসান মাথা চুলকাতে চুলকাতে এগিয়ে আসছে মর্জিনার কাছে। আপনা আপনি নিজের হাত গলায় ধরে রাখলো মর্জিনা। পিছিয়ে যেতে নেয়। ফালাক এগিয়ে আসতে নিলে রুবাইদা হাত ধরে থামিয়ে দেয়। এখন আরও কিছু করবে না, নিজের ভুল বুঝতে পেরেছে, সংশোধন করতে দে। থেমে যায় ফালাক। জিসান এগিয়ে এসে মর্জিনার সামনে দাঁড়িয়ে থাকে। জিসান স্বাভাবিক মানুষদের মতো স্থির হয়ে দাঁড়িয়ে নেই, হাত পা নাড়াতে ব্যস্ত, যেটা আপনা আপনি প্রকাশ পায় একজন প্রতিবন্ধী। মাথা নিচু করে আছে জিসান, চোখ মুখ স্বাভাবিক আছে, তবুও ভয় পেয়ে আছে মর্জিনা। পকেটে হাত দিয়ে চকলেট বের করে মর্জিনার দিকে এগিয়ে দেয়। মর্জিনা বুঝলো পাগল, মাথা ঠান্ডা এবার। তাই গলা থেকে হাত সরিয়ে নিল। জিসান চকলেট এগিয়ে দিয়ে বাচ্চাদের মতো করে বলে, আই এম সরি। জিসান ছোট থেকে প্রতিবন্ধী স্কুলে পড়াশোনা করেছে, টুকটাক বিদ্যা তার মধ্যেও আছে। মর্জিনা চকলেট নিয়ে নিল। অভিমানী সুরে বলে, সেই তো, রাগ উঠলে আবার মারবেন আমাকে, কবে জানি খুন করে দিবেন তার ঠিক নেই, শুধু শুধু অভিমান ভাঙাতে আসেন। জিসান কোনো কথা বলল না, মাথা হেলতে হেলতে চলে যায়। ওর বোধগম্য যখন যেভাবে তৈরি হয় ও সেভাবেই চলে। রুবাইদা এবার মর্জিনার কাছে এসে বলে, আজ তো পড়াশোনা হলো না, চল সবাই খেতে বসবি। সবাই টেবিলে খেতে বসেছে, ফালাক মর্জিনা আর রুবাইদা বাদে। সবাইকে খাবার দিতে থাকে ফালাক। তখনই সেখানে এসে চেয়ার টেনে বসে জেহের, আর চোখে দেখছে ফালাককে। ফালাক সবার প্লেটে ভাত
দেওয়ার পর তার পাশে এসে দাঁড়ালো। জেহেরের প্লেটে ভাত দিতে যাবে তখনই ফরিদা বলে ওঠে, ও রাতে ভাত খায় না, ওর জন্য স্যুপ করা হয়েছে। ফালাক চলে যেতে নিলে হাত ধরে আটকায় জেহের। জেহেরের এই ছোঁয়া বিরক্ত লাগলো ফালাকের কাছে, কিন্তু প্রকাশ করলো না, শুধু হ্যাচকা টানে হাত ছাড়িয়ে ভ্রুকুটি করে চেয়ে আছে। জেহের বলে, আজ আমি ভাত খাবো। মাত্রই ভাত মাখিয়ে মুখে দিতে যায় ফরিদা, অমনি খুক খুক করে কেসে ওঠে। পাশেই স্বামী জুবায়ের সওদাগর বসেছিলেন। তিনিও অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। যে ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে আসার পর থেকে রাতের বেলা স্যুপ অথবা নর্মাল হেলদি খাবার খায়, আজ সে ভাত খেতে চায়। জুবায়ের সওদাগর পানির গ্লাস এগিয়ে দিলেন স্ত্রীর দিকে। ফরিদা ঢকঢক করে গিলল পানি। জুবাইদা সহ সবাই একটু অবাক হলেও তেমন পাত্তা দিল না ব্যাপারটিতে। সবাই যে যার কাজে লেগে পড়ল। ফালাক ভাত দিতে থাকে জেহেরের প্লেটে। দ্বিতীয় চামচ ভাত দিতে যাবে অমনি ফালাকের নজর গেল জেহেরের হাতের দিকে। টেবিলে প্লেটের পাশেই ডান হাত রেখেছে জেহের, সেই হাতে একটি ক্ষতচিহ্ন। এই ক্ষত অনেক পুরনো। ফালাক কিছুক্ষণ দেখে ভাবছে এটা সে আগেও কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারছে না এ চিহ্ন কেন বা কিভাবে আসলো বুঝতে পারছে না ফালাক। তবে ভাত দেওয়ার সময় জেহেরের ডান হাতের দিকে নিজের বাম হাত ঘর্ষণ লাগে, তখন মস্তিষ্ক চাপ সৃষ্টি অনুভব করে ফালাক। ফালাকের ওড়না এসে দোল খাচ্ছে জেহেরের নাকে মুখে। ফালাক তাকাতে পারছে না কোনো দিকে। ঘোলাটে হয়ে এসেছে চারপাশ। অজ্ঞান হয়ে এবার নিচে পড়তে যাবে তখনই ওকে আঁকড়ে নেয় জেহের। পুরোপুরি নেতিয়ে গেল ফালাক। সবাই ঘাবড়ে গেল। রোহিণী এসে ফালাকের পালস চেক করে বলে, প্রেশার লো, হয়তো নিজের যত্ন নেয় না। রুবাইদা করুণ কণ্ঠে বলে, মেয়েটা আসলেই পরশু রাতে ঠিকমতো যত্ন নিতে পারছি না। জেহের এবার ফালাককে নিয়ে গেল ফালাকের ঘরে। বিছানায় শুইয়ে দিয়ে এক দৃষ্টিতে দেখছে ঘুমন্ত ফালাককে। রুবাইদা এসে পানি ছেটাতে যাবে, জেহের বাধা দিয়ে বলে, কোনো দরকার নেই বড়মা, ওর একটু রেস্ট দরকার। রুবাইদা গ্লাসটি পাশে রেখে ফালাকের পাশে বসে। ফালাকের হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে বলে, মেয়েটার মা বড় আশা করে মৃত্যুর আগে আমার কাছে ওর দায়িত্ব দিয়েছে, আমি কিনা দুদিনেই ওর ঠিকমতো যত্ন নিতে পারছি না। আফসোস হচ্ছে রুবাইদার। রোহিণী একটি ইঞ্জেকশন এনে পুশ করে দিল ফালাকের শরীরে, অতঃপর বলে, ওকে রেস্ট নিতে দাও তোমরা, আমি ওকে প্রোটিন জাতীয় খাবার খেতে দিব, ঠিক হয়ে যাবে। এখন চলো এখান থেকে, বেশি ভিড় করে লাভ নেই। চলে গেল সবাই। সর্বশেষে বের হলো জেহের। বের হওয়ার পর দরজা চাপানোর সময় তার চোখ বিচরণ করতে থাকে ফালাকের ঘুমন্ত মুখপানে। গভীর রাত, চারপাশে ঝিঝি পোকার ডাক। আজ আর শেয়াল কুকুরের ভয়ঙ্কর আওয়াজ শুনছে না ফালাক, কিন্তু অনুভব করছে পাশে কেউ আছে, দেখছে তাকে খুব কাছ থেকে। নাকে একটি সুন্দর ঘ্রাণ ভেসে আসে। ধীরে ধীরে দুর্বল শরীরে চোখ মেলে তাকালো ফালাক। উঠে বসে মাথায় হাত দিল। অদ্ভুত বিষয়, অজ্ঞান হওয়ার সময় যেমন দুর্বল ছিল, এখন আর সেই দুর্বলতা নেই। ভাবনার মাঝেই ফালাকের কানে ভেসে আসলো, তুই ঠিক আছিস বউ? তৎক্ষণাৎ পাশে তাকালো ফালাক। এই অন্ধকার ঘরে লাল ড্রিম লাইটে পাগলা জুলফিকারকে দেখে ভয় পেল ফালাক। গলার দিকের জামাটা একটু উঁচু করে থুথু দিয়ে ভয় ভাঙালো। নাক মুখ সিটকে জুলফিকার বলে, বউ তুই এত অপরিষ্কার কেন? নিজের গায়ে নিজে থুথু দিস? এই রাতে অসুস্থ থেকে মাত্র সুস্থ হয়ে কিনা এক পাগলের থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখতে হচ্ছে ফালাককে। বিড়বিড় করে বলে, শেষে কিনা পাগলের থেকে পেতে হচ্ছে শিক্ষা। শোন বউ, আমি যদি পাগল হই তাহলে এটাকে শিক্ষিত পাগল বলে। তোর মতো অপরিষ্কার না আমি, প্রতিদিন গোসল করি। বড় বড় চোখ করে তাকালো ফালাক। জুলফিকার বলে,
এ বউ, তোর চোখ এত বড় হয় কেন? তুই কি আমাকে ভূত সেজে দেখাবি? কান্না পাচ্ছে ফালাকের। কেন যে এরা তাকে অজ্ঞান অবস্থায় একা ঘরে রেখে গেল বুঝতে পারছে না। ফালাক জোরে বলে ওঠে, আপনি নিজের ঘরে যান। না, আমি যাব না। কেন? কারণ তুই আসিস না তাই। আমি বউকে নিয়ে ঘুমাবো, এই ঘরেই ঘুমাবো। এখনও বিয়ে করলাম না, এদিকে আমার না হওয়া বর আমার সাথে ঘুমাতে চায়। কি বলিস বউ? আমাদের তো বিয়ে হয়েছে। কবে, কখন, কোথায়? আমি গুনে রেখেছি নাকি কবে কবে কখন কোথায় বিয়ে হয়েছে মনে নেই, কিন্তু বিয়ে হয়েছে এটা মনে আছে। আমি আপনার সেই বউ না। তাহলে তুই কোন বউ? আমি আপনার বউ না। কার বউ? আমি কারো বউ না। না, তুই আমার বউ। না, আমি আপনার বউ না। না, তুই আমার বউ। বললাম না আমি আপনার বউ না। আমিও বললাম না তুই আমার বউ। এবার কান্না করে দিল ফালাক, সাথে কান্না করে দিল জুলফিকার। ফালাক বলে, আপনি কান্না করছেন কেন? বউ কান্না করছে তাই। একেই বলে পাগলের পরিচয়। সৃষ্টিকর্তা মানুষকে ঐতিহাসিক ভিন্ন সৌন্দর্য দেখায়, আর আমাকে এক নামিদামি পাগলকে দেখালো। জাদুঘরে আছে খোদাই করা সুন্দর মূর্তি, আর সওদাগর বাড়িতে আছে বউ পাগল সওদাগর। চলবে। হ্যালো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই গল্পের পরবর্তী পার্ট দেখতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।